হ্যালো। প্র্যাকটিস করেছেন? প্রথম দুইটা করছি, পরের দুইটা করিনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন দেখি। উম, মানে মোবাইল দিয়ে দিতে করছি এখন। কম্পিউটার দিয়ে জয়েন করেন। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। সাউন্ড কম আসতেছে। তোমার মাইক্রোফোন সামনে নিয়ে কথা বললে শোনা যাবে ভালো। আচ্ছা, আহ ডে 4 এর জন্য আপনি হচ্ছে একটা কাজ করেছেন। ওকে, এখানে ডে হবে না, এটা হবে মান্থ, তাই না? তো আপনি মান্থের ই করতেছেন, কি বলে, কনসোল লক করতেছেন মান্থ গুলো। সো আমাদের ভ্যালু হবে মান্থ। এই যে ব্রেক লিখেছেন না, এই ব্রেক গুলো ওই কনসোল লগের সাথে সমান আকারে থাকবে। ঠিক আছে। একটা করে ট্যাপ চাপুন ওই ব্রেকের সামনে, এই কার্সরটা নিয়ে, ব্রেকের সামনে কার্সরটা নিয়ে ট্যাপ চাপুন। হ্যাঁ, রাইট। চেষ্টা করতে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেনটেন করা, ঠিক আছে। Good. এ, আপনার প্রথম কাজটা ঠিকঠাক ছিল। ওকে, দেন হচ্ছে আপনি নিচে যান, পরের কাজটা দেখি। গ্রেড। ওকে, ফাইন। ঠিক আছে, স্ক্রিন অফ করে দেন। আহ, ইয়ার হোসেন ভাই, আপনি কাজগুলো করেছেন? জি ভাই, করেছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, আমি মোবাইলে করছি, স্ক্রিন শেয়ার করতেছি। মোবাইলে করেছেন? কেন? এরপর আমার বড় ভাই চালাতেছে, তো এই জন্য ফোন দিয়ে করছি। আর এখন তো যেগুলো শিখাইতেছেন এগুলো ফোন দিয়ে করা যাবে, এই জন্য ফোন দিয়ে করছি আর কি। আচ্ছা,
ঠিক আছে। আমি করতে বলেছিলাম কি কি? 3 নম্বরটা হচ্ছে ট্রাফিক লাইট। আমার স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে না? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখি। লেখার ফন্ট সাইজ কি বড় করা লাগবে নাকি ঠিক আছে? না না, ঠিক আছে। আচ্ছা, নিচে যান। উম, জি, আরো নিচে যান। এটা ঠিকঠাক আছে। ডিফল্ট ইউজ করেন নাই না? না, ডিফল্ট ইউজ করি নি। আচ্ছা। এটা হচ্ছে ট্রাফিক লাইট আর তারপরে আছে অপারেটর। রান করে দেখাবো? না, ঠিক আছে। আপনি মডুলাস ইউজ করেছেন? হ্যাঁ, করেছেন। হ্যাঁ। ঠিক আছে। মডুলাস কি করে বলেন তো? রিমাইন্ডার দেয় কোন একটা ভাগশেষ, ভাগ রাইট। করার পর যদি ভাগশেষ থাকে সেটা তোমাদের দেয়। জি। খাদিজা আপু, আপনি খেয়াল করেছেন কাজগুলো? হ্যাঁ। আচ্ছা। সিমিলার। যে। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। আমি যেগুলো দেখেছি বা হচ্ছে আপনি যে এই দুইটার কাজ করেছেন, বাকি দুটো অলমোস্ট সিমিলার, তাই না? হ্যাঁ, চারটায় কাছাকাছি। হ্যাঁ, রাইট। তো আমি যেটা বলছিলাম, সুইচ হচ্ছে কি বলে, এন্ড অর এগুলো কিছুই ডিরেক্টলি হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা। অফ হয়েছে? হ্যাঁ, অফ হয়েছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে। তো যেটা বলছিলাম, আমরা সুইচ অপারেটর মূলত ওই যে কম্প্যারিজনের ক্ষেত্রে ইউজ করা হয়, কম্পেয়ার করা যদি প্রয়োজন হয় আমার। কিন্তু প্রত্যেকটাই যদি আমাকে বিশদ লজিক ইউজ করতে হয়, পাশাপাশি বিশেষ করে অ্যান্ড অপারেটর অথবা অন্য অপারেটর গুলো আমার ইউজ করার প্রয়োজন হয় ডিরেক্টলি, ঠিক আছে, এক্সপ্রেশন হিসেবে, তখন আমরা আসলে সুইচ স্টেটমেন্ট ইউজ করব না। আমরা ইফ, এলস ইফ, এই ধরনের স্টেটমেন্ট গুলো ইউজ করব, ঠিক আছে। কিন্তু আমরা যখন জাস্ট কম্পেয়ার করব, তখন বিশেষ করে আমরা সুইচ স্টেটমেন্টটা ইউজ করব, ঠিক আছে। আর নতুবা আমাকে মূলত সুইচ স্টেটমেন্ট যে জন্য তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যে সেটা ব্যবহার না করে আমাকে ট্রিক অবলম্বন করতে হবে। যেমন এখানে আমি সুইচে ট্রু লিখে দিয়েছি, ঠিক আছে। এখন আমার ট্রু মানে হচ্ছে এই স্টেটমেন্টটা, সুইচ স্টেটমেন্টটা অবশ্যই রান করতে হবে। এখন কেসগুলো যদি মানে মিলে যায় তাহলে এটা রান হবে, না মিললে রান হবে না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে ইয়ার হোসেন ভাই, আপনি আপনার উত্তর পেয়েছেন? হ্যাঁ জি ভাই, উত্তর পেয়েছি। তো সুইচে বাই ডিফল্ট এন্ড অপারেটর এর জন্য কোনো কিছু নাই। আমাদের গ্রুপিং, ওইটা আর কি অর অপারেটরের জন্য নাই, কিন্তু গ্রুপিং আছে। এবং এই গ্রুপিংটা আমরা জানি ব্যাকএন্ডে যে অর অপারেটরের মতো কাজ করছে, ঠিক আছে। যেটাই থাকুক, একটা মিলে গেলেই সে হচ্ছে এটা রান করে দেবে, হচ্ছে বিষয়।
তো আমার একটা ভেরিয়েবলের ভিতরে তো আউটপুট একটাই হয়, যার কারণে একটা রান হচ্ছে। এটা হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে, তারপরে আমাদের কোন টপিকে আলোচনা করব? ওকে, নেস্টেড ফাংশন নিয়ে আলোচনা করবো আমরা। এই যে ইনার ফাংশন অ্যাক্সেসিং আউটার ফাংশন ভেরিয়েবলস উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে নেই যে একটা ফাংশন আরেকটা ফাংশনের ভেরিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো আমরা জানি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন নেস্টেড অবস্থায় অবশ্যই থাকতে পারে, তাই না? এটা বলেছিলাম না আমরা জি। পূর্বেও তো এরকম কিছু দেখেছিলাম, তাই না? এখন আমি আহ, আরেকটু বিষয় আলোচনা করবো যে এটা কিভাবে একটা ভেরিয়েবলের অ্যাক্সেস কিভাবে আরেকজন পেয়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের তো লেক্সিক্যাল স্কোপ বা এই ধরনের ইন্ডিভিজুয়াল কোনো টপিক নিয়ে আলোচনা করা হয়নি, কারণ আমি খুব ডিপলি আলোচনা কোনো বিষয় নিয়েই খুব একটা ডিপলি আলোচনা করিনি। যতটুকু জানলে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন ততটুকুই জাস্ট শিখাচ্ছি। অ্যান্ড প্রথম অবস্থায় যাতে অবশ্যই সহজ মনে হয়, দেন আপনাদের অবশ্যই প্লে লিস্ট দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা আরো ডিপার আলোচনা করতে পারবেন। আমিও ভবিষ্যতে যদি ডিপলি আলোচনা করে কোনো প্লে লিস্ট ইউটিউবে পাবলিশ করি, সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু আপাতত এনাফ, মোর দেন এনাফ আর কি, স্টার্ট লার্নারের ওই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন ডিপলি আরো জানতে চাইলে। তারপরে বইয়ের রেফারেন্সও দেওয়া হয়েছে আপনাদের। ওকে, আমরা জাস্ট দেখবো এখন কিভাবে একটা ফাংশন আরেকটা ফাংশনের ভেতর থেকে অ্যাক্সেস নেবে বিভিন্ন কিছু। আমি সাপোজ এখানে কোড লিখছি, নেস্টেড, কি দিলাম, নেস্টেড ফাংশন। ঠিক আছে, আর নেমিংটা আমি তেমন কিছু করে দিই। ওকে, আমি সাপোজ একটা ফাংশন লিখছি। তো এই ফাংশনের অবশ্যই একটা নেম দিব আমি। এটা হচ্ছে আউটার আউটার ফাংশন। দেন বুদ্ধিমান এআই বুঝে গেছে যে আমি আসলে আউটার ফাংশন যেহেতু লিখেছি এখানে নেম দিয়েছি, তো এখানে ইনার ফাংশন একটা কিছু ইউজ করব। ঠিক আছে, তো আমি এখানে মূলত ফাংশনের আগে একটা ভেরিয়েবল লিখতে চাচ্ছি। এটার নাম দিচ্ছি সাপোজ আউটার ভেরিয়েবল। ঠিক আছে, আই এম ফ্রম আউটার ফাংশন, এটার ভিতরে আমি ভ্যালুগুলো লিখছি। দেন আমি ইনার ফাংশন নামে একটা ফাংশন তৈরি করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে যে ইনার ফাংশনটা রয়েছে, এই ইনার ফাংশনের ভিতরেও একটা ভেরিয়েবল রয়েছে, সেটা হচ্ছে ইনার ভেরিয়েবল। এবং এই ইনার ফাংশনের বাইরে একটা ভেরিয়েবল রয়েছে, সেটা হচ্ছে আউটার ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমি যদি কনসোল লক করি আউটার ভেরিয়েবলকে, সেটাও কনসোল লক করা যাবে। আমি যদি কনসোল লক করি ইনার ভেরিয়েবলকে, সেটাও কনসোল লক করা যাবে। আর আমি যদি লিখি এখানে আরেকটা ভেরিয়েবল আউট গ্লোবাল ভেরিয়েবল। আউট ফ্রম, গ্লোবাল ভেরিয়েবলও লিখতে পারি এখানে। গ্লোবাল, আমি ইন্টারেস্টিং কোনো একটা নেমিং দিতে চাচ্ছিলাম। যাই হোক, আপনি যেহেতু বললেন গ্লোবাল ভেরিয়েবল, এখানে আমি একটা রাখলাম। তো আমি এখানে কনসোল লক করবো গ্লোবাল ভেরিয়েবলকেও। ঠিক আছে, এখন আমার কাজ হবে, যেহেতু আমি এই ফাংশনের ভিতরে প্রত্যেকটা ভেরিয়েবলকে কি করেছি, রান করেছি, আমি গ্লোবালটাকে সবার উপরে রাখছি, যাতে সিরিয়াল বাই সিরিয়াল সে কনসোল লক করে। ওকে, এবার আমার এই ফাংশনটা কি কল করা হয়েছে? কল করা হয় নাই। আমি আমাকে
আমাকে যদি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন লিখতে হয়, তাহলে সেটাকে কল করতে হবে। ঠিক আছে, আমি যদি শুধু এই ফাংশনটা কল করলেই চাই, এই ফাংশনটাও আউটপুট দিক, এরকম যদি চাই, এই ফাংশনটাকে আমাকে কল করতে হবে। তো এই ফাংশনের নেম কি? ইনার ফাংশন। তো ইনার ফাংশনটাকে আমি কল করলাম। ওকে, এবার আমি এই যে যে আউটার ফাংশন, সেটাকেও বাইরে থেকে কল করে দেব। আউটার ফাংশনকে কল করে দিলাম। ঠিক আছে, এখন আমার কি কাজ হবে? আমি যখনই এটাকে প্রিন্ট করব, দেখেন এখানে কনসোল লগ হলো আই এম গ্লোবাল, আই এম ফ্রম আউটার ফাংশন, আই এম ফ্রম দ্য ইনার ফাংশন। দ্যাট মিনস সবাই এখান থেকে কি কল করে গেল। কিন্তু আমি যদি এইখান থেকে সাপোজ কনসোল লগ করতে চাই, তাকে, আমাদের যে ইনার ভেরিয়েবল রয়েছে তাকে, এবং এই ইনার ভেরিয়েবল এখানে জাস্ট কমেন্ট আউট করে রাখছি। এবার কি ইনার ভেরিয়েবলটা কি হবে, রান হবে? রান হলো না। কারণ কি, ইনার ভেরিয়েবলের স্কোপ, তার সন্তান মানে হচ্ছে এইটা হচ্ছে তার সন্তান, মানে চাইল্ড একটা ফাংশন, তাই না? এই ফাংশনের ভিতরে যদি একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা কে হবে? সেই ফাংশনটা হবে এই আউটার ফাংশনের চাইল্ড ফাংশন। তো চাইল্ডের সম্পত্তিতে আহ, তার বাবা মার ভাগ থাকবে না বা কোনো অধিকার থাকবে না, এটাই আমরা জানি, তাই না? আমাদের বাস্তব নিয়ম অনুযায়ী এটাই জানি। সো এইখানে যে ইনার ফাংশন, এটার যে ভেরিয়েবল রয়েছে, সেই ভেরিয়েবলে তার কোনো হক নাই। যার কারণে সে এই ইনার ভেরিয়েবলটাকে যখনই কনসোল লক করতে চাইছে, সে করতে পারে নাই, কারণ ইনার ভেরিয়েবল বলতে কেউ তার এখতিয়ারে নাই। তার সন্তানের আছে, কিন্তু এটা তার বিবেচ্য বিষয় না, কারণ এটার উপর তার কোনো অ্যাক্সেস নাই। কিন্তু আমি ইনার ফাংশন থেকে চাইলেই আউটার ভেরিয়েবলকে কি করতে পারছি? চাইলেই আউটার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারছি, আমি গ্লোবাল ভেরিয়েবলকেও অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে বিষয়, এটা স্কোপিং এর কারণে হয়। এটা আমাদের লেক্সিক্যাল স্কোপ কি জিনিস জানেন? নর্মালি যদি আমি চিন্তা করি, আহ এটা হচ্ছে আহ বলতে পারি আমরা সম্পত্তির ভাগ বাটোয়ারা করার সময় একটা সম্পত্তির অধিকার কার কার মধ্যে মধ্যে থাকতে পারে। এই যে অধিকার বা ভাগ বাটোয়ারা করে দেওয়ার যে মানে অ্যাক্সেস বা অধিকার, এই ব্যাপারগুলা হচ্ছে যেভাবে ঘটে আমাদের বাস্তব নিয়মে, সেটাই হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় লেক্সিক্যাল স্কোপিং। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সহজভাবে বোঝানোর জন্য জাস্ট এই এক্সাম্পল গুলো দেয়া। তো আমরা বুঝতে পারছি লেক্সিক্যাল স্কোপ কি জিনিস, এবং একটা ফাংশনের ভিতর কিভাবে আমরা আরেকটা ফাংশন রান করতে পারি। এখন এইভাবেই যে রান করা যাবে বিষয়টা এমনও না। আমরা চাইলে এই যে এইখানে যে আছে, এটাকে রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে, যদি এটাকে রিটার্ন করতে হয়, তখন আমাকে একটু অন্যভাবেও চিন্তা করতে হবে। যেমন হচ্ছে এই ফাংশনকে আমি এই ফাংশনকে আমি রিটার্ন করছি। ঠিক আছে, এখন আমার যে ভেরিয়েবল আছে, আচ্ছা কনসোল লগ করছি, এখনই কাজ হওয়ার কথা, আমি দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না, এই ফাংশনটাই পুরোপুরি রিটার্ন হচ্ছে। তা আমাকে রিটার্ন করতে হবে পাশাপাশি অন্য কিছু। ঠিক আছে, আমি সাপোজ এটাকে যদি রিটার্ন করি, এটাও রিটার্ন হবে না। আচ্ছা, আমাকে পুরো ব্যাপারটাই রিটার্ন যদি এখানে অ্যাপ্লাই করতে হয়, পুরো ব্যাপারটাই চেঞ্জ করতে হবে। আমি ভিন্ন কিছু দিয়ে এক্সাম্পলটা দিতে পছন্দ করব। এটা রিটার্ন হবে না, আমি জাস্ট এই ফাংশনটাকে কল করে দিতে হবে। আচ্ছা, ফাংশনটা এখানে কল অবস্থায় নাই, তো ইনার ফাংশনকে আমি এখানে কল করব আগে, তাহলে এটা কাজ করবে। ওকে, তো আমি কোনো ফাংশনকে যদি রিটার্ন করি, এই ফাংশনের তো কোনো নেম থাকার প্রয়োজন নেই, যেহেতু আমি এই ফাংশনটাকে কল করব না। পরবর্তীতে এই ফাংশনটাকে যেহেতু কল করব না, এই ফাংশনের কোনো নেম থাকার প্রয়োজন নাই, যেটা এখানে রয়েছে। ঠিক আছে, যেহেতু রিটার্ন করে দিচ্ছি, ওর তো রিটার্নই হয়ে যাবে, ওর তো কোনো নামের আর প্রয়োজনই থাকছে না। ঠিক আছে, তখন আমি এর ভিতরে
যেই ভ্যালুটাকে আমি রিটার্ন করতে চাইবো সেই ভ্যালুটাকেও রিটার্ন করে দিতে হবে। ফাংশনের ভিতরেও একটা রিটার্ন করে দিতে হবে। আমরা জানি একটা স্কোপে একটাই রিটার্ন ইউজ করা যায়। এখন আমি এখানেও রিটার্ন করতে পারবো, এখানেও রিটার্ন করতে পারবো, এখানে দুইটা হয়ে গেল না? কিন্তু এটা কি একটা স্কোপে দুইটা রিটার্ন হলো না? এখানে যদি আমি রিটার্ন ইউজ করি এটা হবে এই ফাংশনের রিটার্ন, তাই না? আর এটার ভিতরে যদি রিটার্ন ইউজ করি সেটা হবে এই ফাংশনের মানে ইনার ফাংশনের রিটার্ন। তো এই হচ্ছে বিষয়। আমি রিটার্ন করতে পারবো একাধিকবার, কিন্তু একটা স্কোপে একবারের বেশি নয়। ওকে। তো এই এক্সাম্পলটা আমরা দেখতে হলে ভিন্ন কিছু আমাদের দেখতে হবে। তো এই জন্য আমি ভিন্ন কিছু কোডও লিখি। এখন আমি এই আউটার ফাংশনকে সাপোজ কল করবো না, যদি কল না করি এখানে কিছু প্রিন্ট হবে? প্রিন্ট হবে না, যেহেতু এই ফাংশনকে আমি কলই করি নাই। ওকে। এখন আমি জাস্ট এখানে নতুন যে ফাংশন লিখবো সেটার আউটপুট দেখতে চাচ্ছি, বিধায় এটা কমেন্ট আউট করে রাখছি। এর জন্য আমাকে নতুন কোড লিখতে হবে। কি করবো আমরা? সাপোজ কাউন্টার সুজন নামে ভাই, একটা ফাংশন দেই। ফাংশনের আগে রিটার্ন কিওয়ার্ড দিয়ে আপনি আউটার ফাংশন যখন কল করতেছেন, এটা আবার কল করলে তো মনে হয় কাজ করার কথা। বুঝি না। ইনার ফাংশন যেটা নিছেন ওটার ফাংশন কিওয়ার্ডের আগে রিটার্ন কিওয়ার্ড দিয়ে তো কাজ করার কথা। মানে এখানে জাস্ট ফাংশন না লিখে জাস্ট রিটার্ন করলে? না, ফাংশন না লিখে না, ফাংশন লেখা থাকবে, ফাংশন লেখার আগে রিটার্ন কিওয়ার্ড লিখবে। আর ফাংশনের নেমটা উঠাই দেন, যেহেতু এটার নাম প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা ভিন্ন একটা কোড দিয়ে ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছি, ঠিক আছে? ওইখানে এটা কাজ করবে, ওইটা দেখালে ওইটা আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা নাই। এখন আমি ভিন্ন কিছু যেহেতু দেখাতে চাচ্ছি এটা নিয়ে আর টাচ করলাম না আর কি। আহ, ঠিক আছে। এখন এখন দুইটার মধ্যে যাতে আমরা পার্থক্য দেখাতে পারি পরে, যে এটার মধ্যে এই পার্থক্য রয়েছে, কম্পেয়ার করতে পারি। এই জন্য আমরা এটাতে হাত না দিলেই বেটার হয়। ওকে। আমরা এখন নতুন একটা ফাংশন নেব, কাউন্টার। কাউন্টার বানান ঠিকই তো আছে, তাই না? কাউন্টার। তো এই কাউন্টার স্কোপের ভিতর আমরা একটা নতুন ভেরিয়েবল নিব, কাউন্ট। ওকে। কাউন্ট করব কত থেকে? সাপোজ 0 থেকে কাউন্ট করবো আমরা। দেন আমরা আরেকটা ফাংশন লিখব। আচ্ছা, ফাংশন। দেন এই ফাংশনের কাজ হবে ইনক্রিজ করা। ঠিক আছে। এই ফাংশনের কাজ হবে কি? ইনক্রিজ করা। দেন আমি যেহেতু এটা কাউন্টার ফাংশন লিখেছি, আমি নাম দেখেই বুঝতে পারছি ওর কাজ হবে কাউন্ট করা, মানে 0 থেকে সে কাউন্ট শুরু করবে। ঠিক আছে। তো এই কাউন্ট প্রথমে আমার এই ফাংশনের বাইরে ছিল 0। ও এই কাউন্ট থেকে অ্যাক্সেস নিল এবং সেই কাউন্টকে কি করলো? ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে ইনক্রিমেন্ট করে ফেললো, মানে 1 করে যোগ করে ফেললো। ওকে। এবার আমরা যদি পোস্ট কল ফলো ইনক্রিমেন্ট করি। করেছে। হুম। পোস্ট ইনক্রিমেন্ট করেছে। বুঝা যাচ্ছে না আপনার কথা, বলেন। ইনক্রিজ ফাংশন কাউন্ট ভেরিয়েবলকে পোস্ট ইনক্রিমেন্ট করছে, তাই? হ্যাঁ হ্যাঁ, পোস্ট ইনক্রিমেন্ট করছে। তো সেটাই আমি বললাম যে এটা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম আমরা এখানে। কাউন্ট ইজ, কাউন্ট কি হবে এখানে? আমার যে ভ্যালুটা সেটা আমি এনে জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি, এছাড়া আর কিছু না। এই জন্য কাউন্ট ভেরিয়েবলটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? ও এবার এটা করবে। এখন আমি চাচ্ছি এটা কাউন্ট হোক 3 টাইমস। ঠিক আছে। তো আমি যদি 3 টাইমস এটা কাউন্ট হোক এরকম কিছু চাই, আমি জাস্ট ফাংশন ইউজ করতেছি, অন্য কোনো ফর লুপ টুপ কিছু ইউজ করছি না। কিন্তু আমি চাই এখানে 3 টাইমস এটা কাউন্ট হোক, তখন আমাকে কি করতে হবে? 3 টাইমস আমার ইনক্রিজ ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে। তো ইনক্রিজ ফাংশনটা কি সঠিকভাবে কল হয়েছে? হ্যাঁ, সঠিকভাবে কল হয়েছে।
এখন আমি এটা কল করব 3 টাইমস। আমি যদি চাই 5 টাইমস, 5 টাইমস দিতে পারি। সেটা কিছু না, দেন আমি কাউন্টারকে প্রিন্ট যদি করি, এখানে কাউন্ট ইজ 1 2 3 4 5, এটাকে 5 টাইমস আমি রান করলাম ভিতরে, ঠিক আছে। কিন্তু আমার কাউন্টার মূলত কয়বার রান হলো, মানে মূল ফাংশনটা আমার একবারই রান হয়েছে, কিন্তু ভিতরে আমি কিন্তু আরেকটা ফাংশন ইউজ করেছি। সেই ফাংশনটা 5বার কল করার কারণে এখানে 5টা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, যেহেতু প্রত্যেকবারই এই ইনক্রিজ ফাংশনটা কল হয়েছে এবং এখানে একটা কনসোল লগ রয়েছে, তাই 5বার কল হওয়া মানে হচ্ছে 5টা কনসোল লগ প্রিন্ট হওয়া। ওকে, এখন আমি যেটা বলেছিলাম যে রিটার্ন, এই ফাংশনকে যদি আমি রিটার্ন করতে চাই তখন আমি কি করব। এখন এই যে এই ফাংশনটাকে আমি রিটার্ন করতে চাচ্ছি, রিটার্ন করতে চাচ্ছি, তো রিটার্ন করব। এখন আমার কোনো নেমিং এর কি প্রয়োজন আছে? নাই, কিন্তু আমি নেমটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমার এই কোডগুলো সেম থাকবে, সেম থাকবে। আর হচ্ছে রিটার্ন করবে সে কি, কাউন্টকে, ঠিক আছে। আমি সাপোজ এখানে কনসোল লগ না করে আমি জাস্ট সিম্পল রাখার জন্য রিটার্ন করছি কাউন্টকে। তার মানে এই যে এইখানে কাউন্ট যে আপডেট হচ্ছে সেটা কি রিটার্ন করে দিচ্ছে। এখন আমি এটার বাইরে থেকে এই কোডটা রান করে চাচ্ছি, এখানে এভাবে না দিয়ে, যেহেতু এটার কোনো নেম নেই, এখন এটা যেহেতু আমি রিটার্ন করব, আমি যদি এটাকে 5বার বা 3বার কল করতে চাই, হ্যাঁ, যেহেতু এটা কাউন্টার, এটার কাজ হবে কাউন্ট করা। এখন যতবার কাউন্ট করতে চাই আমাকে কি করতে হবে, এই কাউন্টারটা বাইরে থেকে ততবারই রান করতে হবে। এখন আমি এখানে কোনো কনসোল লগ দেইনি, যার কারণে আমাকে বাইরে থেকে বারবার কনসোল লগ দিতে হবে। এখন যার কারণে আমি এখানে যে কাউন্টারটা লিখেছি, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে কনসোল লক করব। দুঃখিত, কনসোল লক করার আগে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব। এখন লিখবো মাই কাউন্টার। এই কাউন্টার কি করবে, আমার কাউন্টার যে ফাংশনটা রয়েছে এই ফাংশনকে কল করবে, ঠিক আছে। কারণ মাই কাউন্টার একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেওয়ার কারণে আহ, ও একটা ভেরিয়েবলটাই হচ্ছে একটা ফাংশনের মতো কাজ করবে। এখন আমি এটা কেন নিলাম, আমি একসাথে দুইটা কল করতে চাচ্ছি না, এজন্য আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম যাতে এটা আরো সিম্পল দেখায়, ঠিক আছে। এখন মাই কাউন্টার তো আমি কল এখানে দিলাম, এন্ড দেওয়ার পরে আমাকে আরেকটা, মানে আপনাদের একটা কনসোল লক করে দেখাই, দুইটাকেই কনসোল লক করে দেখাই, কারণ পার্থক্যটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। আমি মাই কাউন্টারকে এখানে হচ্ছে কল করব, মাই কাউন্টারকে কল করবো, মানে হয় নাই, আমাকে কল করতে হবে। এই যে ফাংশন অ্যানোনিমাস, এটাকে কল না করলে এটা সঠিকভাবে প্রিন্ট দিবে না। এই যে 1 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি এটাকে যদি বারবার কল করি, একবার 1, একবার 2, একবার 3 প্রিন্ট হবে, ঠিক আছে। এখন যতবার কল করব ততবার এই কাউন্টারটা রান হবে। এখন 3 টাইমস এটাকে কল করার কারণে 3 টাইমস এটা রান হয়েছে। এখন আমি এখানে চাইলে কনসোল লগ দিয়ে দিতে পারতাম, তাহলে এখানে আমাকে কনসোল লগ বারবার লিখতে হতো না, ঠিক আছে। জাস্ট সিম্পলেস্ট, যাতে দেখতে দেখা যায় সিম্পল, তাই এরকম করেছি। আর এছাড়া অন্য কিছু না। এখন আমি ডিরেক্ট কাউন্টারকে যদি এখানে কল করতাম তখন কি হতো, এটা একটু দেখি। আমি এখানে লিখলাম কাউন্টার, এটা কি আউটপুট দিচ্ছে? কেন দিচ্ছে না? কারণ
আমি একটা ফাংশনকেই রিটার্ন করে দিচ্ছি। তো এই ফাংশনটারও কল হওয়ার প্রয়োজন আছে না? এই ফাংশনটারও কল হবার প্রয়োজন আছে। কিন্তু এটা কল হবার প্রয়োজন থাকলেও এখানে যেহেতু নেম নেই কোনো, আমি এই নেমটাকে টার্গেট করে এটাকে কল করতে পারছি না। কিন্তু আমি যদি এইখানে এইভাবে কল দেই, দেখবো প্রথম ফাংশনটা কল হচ্ছে। মানে এই ফাংশনটাকে কল করেছি, কল করার পরে এখানে যে এই ফাংশনই থাকুক না কেন সেটা একটা অ্যানোনিমাস ফাংশনকে এখানে কল করে দিচ্ছে সে। তো আমার এখানে দুইবার একই লাইনে কল করতে চাচ্ছি না বিধায় আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এতে হচ্ছে আমার কোডের কমপ্লেক্সিটি কমে যাবে। এটা আরো সিম্পলেস্ট ওয়েতে কোডটা লেখা হলো। ঠিক আছে, আমি যদি এই মাই কাউন্টারকে এখন কল করি, এখন মাই কাউন্টার তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশনকে কল করে দিয়েছি। সুতরাং এই ফাংশনটা কি আসলে কল হয়েছে? অবশ্যই। আমরা জানি ফাংশনকে আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যেও কল করে দিতে পারি। ঠিক আছে। আম, এটা হচ্ছে ফাংশনের একটা অভূতপূর্ব শক্তি বলতে পারি আমরা। তো এইখানে আমরা এটাকে ইজিলি এভাবে কল করে দিতে পারি। ওকে। তো ফাংশনকে রিটার্ন করলে ফাংশনটাই রিটার্ন হয়ে যায়, পুরো ফাংশনটাই রিটার্ন হয়ে যায়। দেন এই ফাংশনকে আমরা যদি কল করি, দেন না এটার ভিতরে যেটা রিটার্ন হয়েছে সেটা প্রিন্ট হবে, তাই না? মানে বিষয়টা বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে আমি রিটার্ন করেছি, রিটার্ন করেছি মানে কি, এই ফাংশনটা আমি যখন কল করেছি, এই রিটার্ন কল করার পরে আর কোনো কাজ কি এই ফাংশনটার ভিতর থেকে করা সম্ভব? কারণ আমরা কি জানি, একবার যখন রিটার্ন হয়ে যায় তখন সে জাস্ট রিটার্ন করে দেয়, সে আর কোনো কিছু চিন্তা করে না, তেমন কিছু ক্যালকুলেশন করে না। সে এখানে ফাংশন পেয়েছে, ফাংশনকে কল করে দিয়েছে। এখানে যদি একটা লজিক পেত, লজিকের আউটপুটটা সে রিটার্ন করে দিত। এখানে যদি কোনো এক্সপ্রেশন পেত, এক্সপ্রেশনটার যে আউটপুট, সে আউটপুটটা সে রিটার্ন করে দিত। এখানে সে পেয়েছে একটা ফাংশন, তো ফাংশনে কি আছে সেটা তার দেখার বিষয় না, সে এটাকে কি করে দে, কি করে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। এখন আমি যখন এই ফাংশনটাকে আবার কল করব, তখন না এটার ভিতরে যা রিটার্ন করা হয়েছে সেটা সে প্রিন্ট করবে। এখন আমি যদি এখানে রিটার্ন দেই, এটা কেটে দেই, তাহলে সে কি করবে, এই ফাংশনকে রিটার্ন করবে। এখন এই ফাংশনকে রিটার্ন করার পরে আমি যদি আবার এটাকে কল করি, যে ইনার ফাংশনকে কল করি, এটা যদি কোনো নাম না থাকে, তো তো কিভাবে কল করতে হবে আমরা জানি। যদি কল করি, দেন এটার ভিতরে যেই কোনো রিটার্ন নাই, কিন্তু কনসোল লগ থাকলে আমরা জানি কনসোল লগে সেটার আউটপুটটা প্রিন্ট হয়। তো আমরা এখানে কনসোল লগ যতবার খুশি ততবার দিতে পারবো, কিন্তু রিটার্ন দিলে তো জাস্ট একবারই করতে পারবো, একবারের বেশি কোনো স্কোপের ভিতরে আমরা রিটার্ন করতে পারি না। যেহেতু এখানে কনসোল লগ দিয়ে আমি একাধিকবার রিটার্ন করতে পারবো, আমি এটা করতে পারি। কিন্তু আমি যদি এটার কোনো নেম না থাকে, তখন আমি এটাকে বারবার কল করতে সমস্যায় পড়বো। ঠিক আছে। তখন আমি এইখানে যদি বারবার রিটার্ন করতে চাই, আমি রিটার্ন করতে পারবো না। মানে এখানে রিটার্ন করলে, এখানে বারবার যদি এটাকে কল করতে চাই এটার ভিতরেই, আমরা সেটা চাইলেও করতে পারবো না। এটা এজন্য আমি একটু ডিফারেন্টলি দেখিয়েছি, কমপ্লেক্স বিষয়টাকে কমপ্লেক্স না করার জন্য, ঠিক আছে, সিম্পল রাখার জন্য। এখন বুঝতে পেরেছি আমরা কি করতে পারবো, কোনটা কখন কেন ইউজ করব এবং কি করতে পারবো না, সব সিনারিও আমাদের মানে বুঝতে পারছি কিনা। আওয়াজ দেন, নাহলে তো সমস্যা। হ্যাঁ, জি হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মোটামুটি মোটামুটি বুঝতে পারছেন কোনটা বেশি হ্যাজি? আবার দেখতে হবে। আচ্ছা, কোন আবার কোনটা দেখে বেশি হ্যাজি মনে হচ্ছে? আমাদের যেহেতু ক্লাস টাইম শেষ, আজকে আর নতুন কোনো টপিক ধরবো না। ঠিক আছে। বলেন, কোন বিষয়টাকে হ্যাজি মনে হচ্ছে বেশি? মানে বুঝতে পারছি, তারপর আবার একটু ভালোভাবে ক্লিয়ার হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসগুলো করেন। আর আমি যেহেতু অনেকগুলো টপিক আবার অ্যাড করেছি, সো হুম। একটু সময় লাগবে এগুলা শেষ করতে। এগুলা ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটাই, হ্যাঁ। যেমন আমরা ডেট নিয়ে কি কাজ করেছিলাম আসলে? আমার না। যতটুকু মনে পড়ে আমি ডেট নিয়ে কাজ দেখাইনি আপনাদের, এটা মিস্টেক।
আর ডেট নিয়ে অবশ্যই আমাদের অনেক কাজ করতে হবে। সো ডেট নিয়ে একটা ক্লাসই চলে যাবে, ঠিক আছে? আর ডেট নিয়ে অনেক কিছু আছে দেখানোর মতো। এবং ডেট যদি আমরা ভালোভাবে আসলে ডেট নিয়ে কাজ না শিখি, ভবিষ্যতে অনেক ধরনের প্রবলেমে পড়বো। বা আমরা যদি এআই দিয়ে মানে চ্যাট জিপিটি কে একটা টাস্ক কমপ্লিটও করে দিতে বলি, আমাদের মাথায় ঢুকবে না সে আসলে কি করলো। ঠিক আছে? আমাদের এই যুগে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমার প্রয়োজন সেটা একদম সঠিকভাবে বোঝা। এটা বিষয়টা, টপিকটা সম্পর্কে A to Z যখন বুঝতে পারবেন, আপনি এআই কে খাটাতে পারবেন, এআই কে বলে বলে কাজ করাতে পারবেন। এআই যখন আপনাকে একটা কোড লিখে দিবে, আপনি দেখেই বুঝতে পারবেন ও এই কোডটার কোন অংশে কি কাজ করেছে এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়েছে। এখন এটা যদি আপনি না বোঝেন টপিকগুলো, তাহলে দেখা যাবে আপনি, এআই আপনাকে কোড লিখে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন, কিন্তু আপনি বুঝলেনই না ও আপনি আসলে কি কপি পেস্ট করলেন। একটা ভুল উল্টাপাল্টা কিছু কপি পেস্ট করে ওয়েবসাইটে দেবেন, ওয়েবসাইট ক্র্যাশ করবে, সারা দিন খুঁজেও আপনার প্রবলেমের সলিউশন আপনি করতে পারবেন না। ঠিক আছে? এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। সো আমাদের টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে। আর ডেট নিয়ে আমাদের অবশ্যই অনেক অনেক কাজ করতে হবে, যেহেতু আমরা ই কমার্স সাইটেই ম্যাক্সিমাম সময় কাজ করবে। যেমন শপিফাই যদি আমরা কাজ করি, শপিফাই তৈরি করা হয়েছে ই কমার্স বেসড সিএমএস একটা, ঠিক আছে? মানে ই কমার্সের জন্যই কেবলমাত্র শপিফাই তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসে আমরা জানি সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ই কমার্স ওয়েবসাইটের জন্যই শুধু শপিফাই তৈরি করা হয়েছে। শপিফাই চাইলে আমরা সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো না যদিও, তৈরি করা যায়, কিন্তু শপিফাই কিন্তু তৈরি করা হয় নাই অন্য সব ওয়েবসাইট তৈরি করার জন্য। ঠিক আছে? এটা শুধু ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্যই তৈরি হয়েছে এই সিএমএসটা। সো ই কমার্স মানেই সেখানে ডেট নিয়ে কাজ করতে হবে, আমাদের অনেক বেশি ডেট নিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। দেন আমরা এপিআই নিয়ে কাজ করব একদম সবার শেষে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যে কোনো কোশ্চেন থাকলে ক্লাসে যাতে করতে পারেন এজন্য আগের দিন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কোশ্চেন মানে প্রশ্ন জাগবে, দেন কোশ্চেন গুলো আপনারা করতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ।